স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা শিখব সিম্পল সেন্টেন্স সম্পর্কে। হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ সিম্পল সেন্টেন্স, এই সিম্পল সেন্টেন্স কিভাবে গঠন করা যায় এবং আমরা আমাদের দৈনন্দিন জীবন আমরা প্রতিনিয়ত নানা ধরনের সিম্পল সেন্টেন্স আমরা ব্যবহার করি। তাহলে ডিয়ার অডিয়েন্স, আজকের এই নতুন ক্লাসে তোমাদেরকে ডিটেলস জানাবো সিম্পল সেন্টেন্স কি, এই সেন্টেন্সের গুরুত্ব কতটা, এবং একই সঙ্গে বিভিন্ন এক্সাম্পল দিয়ে দেখানো হবে সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব অবজেক্ট যে এগ্রিমেন্ট আছে সেই এগ্রিমেন্ট সম্পর্কে ডিটেলস বলা হবে। তাই তোমরা ভিডিওটা কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো, এবং যারা আমার এই চ্যানেলে নতুন কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিও, এবং যারা সাবস্ক্রাইব করেছে অলরেডি তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। সিম্পল সেন্টেন্স গ্রামার লেসন, ইংলিশ গ্রামার লেসন সিম্পল সেন্টেন্স। তাহলে প্রথমে আমরা কি জানবো, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সের সংজ্ঞাটা কি চলো একটু দেখে নেওয়া যাক। কোন ধরনের সেন্টেন্সকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো এবং কি ফিচার্স থাকলে সেই বাক্যগুলো সিম্পল সেন্টেন্স বলে গণ্য হব, চলো একটু দেখে নেওয়া যাক। দেখো, এ সিম্পল সেন্টেন্স কনসিস্ট অফ ওয়ান মেন ক্লজ। একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে কি হবে, একটা মেন ক্লজ থাকবে, তাই না? এবার আমার মেন ক্লজ, এই ক্লজ সম্পর্কে ডিটেলস যদি তোমরা জানতে চাও আমার ভিডিও আছে, প্লেলিস্টে গিয়ে তোমরা ক্লজ সম্পর্কে জেনে নিতে পারো, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। তাহলে কি বললাম, এ সিম্পল সেন্টেন্স কনসিস্ট অফ ওয়ান মেন ক্লজ। একটা মেন ক্লজ যদি থাকে আমরা তাকে কি বলবো, সিম্পল সেন্টেন্স। ওয়ান মেন ক্লজ, এ সিম্পল সেন্টেন্স কনসিস্টিং অফ ওয়ান মেন ক্লজ, একটা মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ কিন্তু থাকবে। তাহলে যখন মেন ক্লজ চলে আসছে তখন তার মধ্যে আবার কি চলে আসবে, সাবজেক্ট ভার্ব। একটা মেন ক্লজের মধ্যে কি একটা সাবজেক্ট থাকে এবং একটা কি ভার্ব থাকে। যে ক্লজের মধ্যে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব এবং যেটা অর্থের জন্য কোনো সাব ক্লজ বা সাব অর্ডিনেট ক্লজের উপর ডিপেন্ডেন্ট নয়, আমরা তাকে কি বলবো, মেন ক্লজ। তাহলে সংজ্ঞাটা কি, এ সিম্পল সেন্টেন্স is a kind of main clause. It is a group of words having a subject and a verb. তাহলে একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে কি থাকছে, একটা সাবজেক্ট থাকছে এবং একটা ভার্ব। যেটা ভার্ব তাকে আমরা কি বলছি, প্রেডিকেট পার্টও বলছি আমরা। সিম্পল সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট থাকছে এবং প্রেডিকেট পার্ট, প্রেডিকেট পার্টের মধ্যে কি ভার্ব প্লাস অন্যান্য অংশ কিন্তু ভরা থাকছে। এবং সিম্পল সেন্টেন্সকে কিভাবে লেখা হয়, এই যে SVO ফর্মে। SVO, S for subject, V for verb, O for object, এই ফর্মে কিন্তু আমরা সিম্পল সেন্টেন্সকে কিন্তু লিখে থাকি। SVO, সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট। এবার দেখো, সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব যে অংশটা, সিম্পল সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট এবং প্রেডিকেট এই দুটো অংশ, সাবজেক্ট প্লাস ভার্ব অথবা সাবজেক্ট প্লাস প্রেডিকেট এই দুটো অংশ কিন্তু থাকবে। একটা সিম্পল সেন্টেন্সকে আমরা যদি বিশ্লেষণ করি তার মধ্যে কিন্তু সাবজেক্ট প্লাস প্রেডিকেট এই দুটো অংশ কিন্তু থাকবে, তাই না? আর কি দেখো, এবার সাবজেক্টটা কি হতে পারে, দেখো সাবজেক্টটা কখনো কখনো কম্পাউন্ড সাবজেক্ট হয়ে যাবে। যখন সাবজেক্টটা একের বেশি থাকছে তখন তাকে আমরা কি বলবো, কম্পাউন্ড সাবজেক্ট বলবো। তো সিম্পল সেন্টেন্সের মধ্যে কম্পাউন্ড সাবজেক্ট থাকতে পারে, তাই না? একই রকম ভাবে দেখো, যখন আমরা প্রেডিকেট বলছি, প্রেডিকেট অংশের মধ্যে কি ভরা থাকছে, ভার্ব প্লাস বাক্যের অন্যান্য যে পার্টস, সেই পার্টস গুলো কিন্তু ভরা থাকছে কোথায়, প্রেডিকেটের মধ্যে। আবার দেখো, প্রেডিকেটটা আবার কম্পাউন্ড প্রেডিকেট হতে পারে। কম্পাউন্ড প্রেডিকেট এর অর্থটা কি, একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে এক বা একাধিক প্রেডিকেট বা একাধিক ভার্ব কিন্তু থাকতে পারে, তাই না? এই হলো মেন ধারণা, সিম্পল সেন্টেন্সের উপরে মেন ধারণা, যেটাকে আমি রিভিউ করছি। এ সিম্পল সেন্টেন্স consisting of
ওয়ান মেন ক্লজ, একটা যে প্রধান খণ্ডবাক্য নেই, কিন্তু এই মেন ক্লজ মধ্যে কি আমরা দেখি একটা প্রধান খণ্ডবাক্যের মধ্যে কি থাকে, সাবজেক্ট এবং ভার্ব থাকে, তাই না? তাহলে আমরা যখন সিম্পল সেন্টেন্সের কথা বলছি তখন কি আসছে দেখো, সাবজেক্ট এবং প্রেডিকেট। সাবজেক্টটা কি বলেছি, কম্পাউন্ড সাবজেক্ট হতে পারে, প্রেডিকেটটা কম্পাউন্ড প্রেডিকেটও হতে পারে, তাই না? ডিয়ার অডিয়েন্স, তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করবে না, কেউ টেনে টেনে দেখবে না, কারণ তোমরা যদি টেনে টেনে দেখো তাহলে কিন্তু আজকের যে ক্লাস সিম্পল সেন্টেন্স গ্রামার লেসন তোমরা কিন্তু ভালো করে বুঝতে পারবে না। তাই প্রথম থেকে ভালো করে আমার সঙ্গে দেখো আমি কি বলছি, সেগুলো মন দিয়ে একটু শুনে নাও। এবার আমরা কিছু এক্সাম্পল নেব। এতক্ষণ জাস্ট তোমাদেরকে বললাম যে সিম্পল সেন্টেন্স সম্পর্কে ধারণাটা, তার সংজ্ঞা, তার গঠন কেমন হতে পারে। এবার আমরা কয়েকটা এক্সাম্পল দিয়ে তোমাদের সামনে তুলে ধরবো, তাহলে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। দেখো এখানে 1 নম্বর এক্সাম্পল আমি কি নিয়েছি, দেখো দ্য বয় প্লেড ক্রিকেট। দ্য বয় প্লেড ক্রিকেট, এটা একটা গ্রুপ অফ ওয়ার্ডস। এবার দেখি এই যে ক্রাইটেরিয়া গুলো আমরা বললাম যে একটা সিম্পল সেন্টেন্স একটা মেইন ক্লজ হবে, যেমন একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকবে। এই ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে দেখি 1 নম্বর যে গ্রুপ অফ ওয়ার্ডসটা আমি নিয়েছি, দ্য বয় প্লেড ক্রিকেট, এটা সিম্পল সেন্টেন্স কিনা চলো একটু টেস্ট করে আমরা দেখি, তাহলে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। দেখো এখানে আমি দেখি সাবজেক্ট কি আছে এই বাক্যটাতে, দ্য বয় প্লেড ক্রিকেট। দেখো এই বাক্যে সাবজেক্ট মানে কি, যে ভার্বের অ্যাকশনটা সম্পাদন করছে, তাই না? তাহলে এই বাক্যে দ্য বয় প্লেড ক্রিকেট, এই বাক্যে দেখো সাবজেক্ট কে, দ্য বয়। দ্য বয় কিন্তু সাবজেক্ট, তাই না? আর এই বাক্যের প্রেডিকেট অংশ কোনটা, এই যে প্লেড ক্রিকেট, প্রেডিকেট অংশ। এবং এর ভার্ব কোনটা, প্লেড, এটা কি প্লেড, তাই না? দেখো এর মধ্যে তো সাবজেক্টও পেয়ে গেছি এবং ভার্বও পেয়ে গেছি। এর মধ্যে একটাই সাবজেক্ট আছে দ্য বয় এবং একটা ভার্ব কি আছে, প্লেড, যেটা পাস্ট টেন্সে আছে। এবং ক্রিকেট, এটাকে আমরা কি বলবো, অবজেক্ট বলবো, কারণ আগে বলেছি সিম্পল সেন্টেন্স কে এস ভি ও আকারে সাজানো যায়, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাই না? তাহলে এই যে বাক্যটা দ্য বয় প্লেড ক্রিকেট, এখানে আমরা দ্য বয় পেলাম সাবজেক্ট, প্লেড হলো ভার্ব। তাহলে দেখো একটা সাবজেক্ট পেয়েছি দ্য বয় এবং একটা ভার্ব প্লেড পেয়েছি, তাহলে অবশ্যই বলা যায় ইট ইজ এ সিম্পল সেন্টেন্স, তাই না? কারণ আমরা সংজ্ঞাতে কি দেখেছি যে একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ভার্ব থাকবে এবং এর অবশ্যই এটাকে মেইন ক্লজ হবে। তাহলে এই যে বাক্যটা দ্য বয় প্লেড ক্রিকেট, বালকটা ক্রিকেট খেলেছিল, দেখো এই বাক্যটা কিন্তু অর্থের জন্য অন্য কোনো ক্লজের উপর নিশ্চয় নির্ভরশীল নয়, এটা নিজে একটা কমপ্লিট সেন্স, কমপ্লিট যে মিনিং সেটা কিন্তু প্রদান করছে, তাই না? তো আমরা বলতে পারি দ্য বয় প্লেড ক্রিকেট, এটা অবশ্যই কি একটা সিম্পল সেন্টেন্স। এবার চলো দেখা যাক 2 নম্বর এক্সাম্পলটা একটু এক্সপ্লেন করি, তাহলে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে। দেখো এখানে আছে কি, দ্য বয় অ্যান্ড দ্য গার্ল প্লেড ক্রিকেট। এবার আমি কি বলেছি, দেখো দ্য বয় অ্যান্ড দ্য গার্ল প্লেড ক্রিকেট। দেখো এখানে দেখো দুটো সাবজেক্ট আছে, দেখো দ্য বয় অ্যান্ড দ্য গার্ল। একটু আগে বলেছি দেখো সাবজেক্টটা কি, যখন একের অধিক থাকবে তাকে আমরা কি বলবো, কম্পাউন্ড সাবজেক্ট। তাহলে একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে কম্পাউন্ড সাবজেক্টও থাকতে পারে, এক বা একাধিক সাবজেক্ট থাকতে পারে। যেমন এখানে দ্য বয় অ্যান্ড দ্য গার্ল প্লেড ক্রিকেট, দেখো এটা একটা কিন্তু সিম্পল সেন্টেন্স, কেন, দ্য বয় এটা একটা সাবজেক্ট, দ্য গার্ল এটা একটা সাবজেক্ট, আর প্লেড হচ্ছে কি ভার্ব, দুটো সাবজেক্ট। তাহলে এখানে কি কম্পাউন্ড সাবজেক্ট আছে। এই সিম্পল সেন্টেন্সের মধ্যে ডবল সাবজেক্ট যেহেতু আছে তাকে কম্পাউন্ড সাবজেক্ট বলছি, এবং দেখো একটা ভার্ব আছে, দুটো সাবজেক্ট কিন্তু ভার্ব কিন্তু একটা, প্লেড, তাই না? তাহলে যখন কম্পাউন্ড সাবজেক্ট থাকছে কোনো বাক্যের মধ্যে এবং একটা ভার্ব থাকছে, আমরা তখন তাকে কি বলবো, এক্ষেত্রে তাকে আমরা কি বলবো, সিম্পল সেন্টেন্স, তাই না? তারপরে দেখো আমরা কম্পাউন্ড সাবজেক্ট যখন পেলাম তখন দেখলাম সেটাও কি সিম্পল সেন্টেন্স। এবার দেখো 3 নম্বর উদাহরণটা একটু লক্ষ্য করো, এখানে আমি লিখেছি দ্য বয় প্লেড ক্রিকেট অ্যান্ড স্কোরড সেঞ্চুরি। এবার দেখো এখানে দেখো দ্য বয় সাবজেক্ট,
দেখো প্লেড ভার্ব বা প্রেডিকেট পার্ট, আর একটা দেখো এখানে ভার্ব কি আছে, স্কোর্ড। এবার দেখো সাবজেক্ট কিন্তু একটা, দা বয়, ভার্ব কিন্তু ডবল, প্লেড ভার্ব, স্কোর্ড একটা ভার্ব, তাহলে ডবল ভার্ব ডবল প্রেডিকেট, তাহলে সেটা কি হচ্ছে, কম্পাউন্ড প্রেডিকেট। তাহলে যে সমস্ত বাক্যগুলোর মধ্যে কম্পাউন্ড প্রেডিকেট থাকে আমরা সেগুলোকে কি বলবো, সিম্পল সেন্টেন্স। দেখো দুটো ভার্ব, একটা প্লেড একটা কি স্কোর্ড, কিন্তু একটাই সাবজেক্ট দা বয়, তাহলে এই বাক্যটাকে অবশ্যই সিম্পল সেন্টেন্স যার কম্পাউন্ড প্রেডিকেট, দুটো ভার্ব আছে, তাই না? তাহলে ডিয়ার স্টুডেন্টস, তোমরা তাহলে কি বুঝতে পারলে যে সিম্পল সেন্টেন্সের মধ্যে একটা ভার্ব থাকবে, একটা সাবজেক্ট থাকবে, এবং সাবজেক্টটা কম্পাউন্ড সাবজেক্ট হতে পারে, এক বা একাধিক সাবজেক্ট হতে পারে। একইভাবে যেটা প্রেডিকেট পার্ট সেটাও কি এক বা একাধিক হতে পারে, যার এক্সাম্পল তোমরা 2 এবং 3 অলরেডি দেখেছো, তাই না? এবার আমরা যে সিম্পল সেন্টেন্সের, দেখো আমরা এখানে যে সিম্পল সেন্টেন্স গুলো লিখেছি, দেখো বাক্যগুলো শেষে দেখো সব ফুল স্টপ আছে, তাই না? সব ফুল স্টপ আছে। তাহলে সিম্পল সেন্টেন্স যখন একটা লিখবো তার শেষে কিন্তু ফুল স্টপ থাকবে। তার মানে এটা নয় যে যে সমস্ত বাক্যগুলোর শেষে প্রশ্ন বোধক চিহ্ন বা যে সমস্ত বাক্যগুলো শেষে নোট অফ এক্সক্লেমেশন থাকে তাকে বিস্ময়সূচক চিহ্ন বলা হয়, তাহলে সেগুলোকে সিম্পল সেন্টেন্স নয়। এই বিষয়টা আমি একটু আলোচনা করব। দেখো আমি যখন বলছি হোয়াট আর ইউ ডুইং নাও, দেখো এই যে এক্সাম্পলটা আমি নিয়েছি, হোয়াট আর ইউ ডুইং নাও, দেখো নোট অফ ইন্টারোগেশন, প্রশ্নবোধক চিহ্ন কিন্তু এখানে আছে। তাহলে আমরা আগের ক্ষেত্রে বাক্যগুলো কি দেখেছি, সেখানে কিন্তু ফুল স্টপ আছে, কিন্তু এখানে কি আছে, দেখো হোয়াট আর ইউ ডুইং নাও, প্রশ্নবোধক বাক্য। তাহলে এই বাক্যটাকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো কি বলবো না, চলো একটু চেক করে নি। আমরা আগে কি বলেছি, সিম্পল সেন্টেন্স হতে হলে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ভার্ব থাকবে, এবং সেটা একটা কমপ্লিট সেন্স, কমপ্লিট অর্থ প্রকাশ করবে, তাই না? আমরা তাকে কি বলবো, সিম্পল সেন্টেন্স। হোক সেটা অ্যাসার্টিভ, হোক সেটা এক্সক্লেমেটরি, হোক সেটা ইম্পারেটিভ, সেটা কোনো বড় কথা নয়। ক্রাইটেরিয়া গুলো মেনটেন করলে কিন্তু সেটাকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো। যে ক্রাইটেরিয়া গুলো দেওয়া আছে সিম্পল সেন্টেন্সের উপরে, যদি সেগুলা পরপর মিলে যায় আমরা তাকে কি বলবো, সিম্পল সেন্টেন্স। দেখো এই বাক্যে এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। এই বাক্যে দেখো হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো। দেখো এই বাক্যে সাবজেক্ট ইউ, তাই না? সাবজেক্ট কি আছে, দেখো ইউ আছে, আর দেখো ভার্ব কি আছে, এখানে অক্সিলারি ভার্ব আছে, এখানে অক্সিলারি ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব আছে, আর মেন ভার্ব কি, ডু, এটা কন্টিনিউয়াস টেন্স বলে ডুইং হয়েছে। দেখো একটাই সাবজেক্ট আছে এবং একটাই কি মেন ভার্ব আছে, তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সও কি সিম্পল সেন্টেন্স হতে পারে, তাই না? ইন্টারোগেটিভ সেন্টেন্সও সিম্পল সেন্টেন্স হতে পারে। আবার দেখো আরেকটা এক্সাম্পল নিই, হাউ বিউটিফুল, হাউ বিউটিফুল সি ইজ, দেখো হাউ বিউটিফুল সি ইজ, দেখো শেষে কি চিহ্ন দিয়েছি, নোট অফ এক্সক্লেমেশন, বিস্ময়সূচক চিহ্ন, হাউ বিউটিফুল সি ইজ, সে কতই না সুন্দর। এই বাক্যটা কিন্তু কি এক্সক্লেমেটরি সেন্টেন্স, শেষে দেখো ফুল স্টপ নেই, যে নিচে দাগ, নিচে একটা ফোঁটা, এটাকে নোট অফ এক্সক্লেমেশন, বিস্ময়সূচক চিহ্ন বলা হয়। এই বাক্যকে যদি বিশ্লেষণ করি, চলো দেখা যাক কি কি আমরা পাই। দেখো এই বাক্যে সাবজেক্ট খুঁজি, সাবজেক্টকে দেখো সি সাবজেক্ট, সি সাবজেক্ট। এই বাক্যে ভার্বকে দেখো ইজ ভার্ব, বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ, হাউ ডাবল এইচ ওয়ার্ডস। তাহলে এই বাক্য দেখো আমি একটা সাবজেক্ট পেয়েছি এবং একটা ভার্ব পেয়েছি, তাহলে আমরা এটাও কি বলবো, সিম্পল সেন্টেন্স, এটাকেও সিম্পল সেন্টেন্স বলবো, তাই না? এটাকেও সিম্পল সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স সিম্পল সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স সিম্পল সেন্টেন্স হতে পারে, তাই না? জাস্ট আমরা এতটুকু দেখবো, যদি বাক্যটার মধ্যে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকে এবং সেটা যদি কমপ্লিট সেন্স দেয়
আমরা তাকে অবশ্যই কি বলবো, সিম্পল সেন্টেন্স। আরেকটা এক্সাম্পল নিই, দেখো আরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। রিড দ্য বুক। দেখো এই যে বাক্যটা নিয়েছে, রিড দ্য বুক, এটা কোন টাইপের বাক্য বলতো? এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, যে বাক্যতে আদেশ, নিষেধ, উপদেশ ইত্যাদি বোঝানো হয়, তাকে আমরা কি বলবো? অবশ্যই তাকে আমরা কি বলবো, ইম্পারেটিভ সেন্টেন্স, যাকে বাংলাতে বলা কি অনুজ্ঞা সূচক বাক্য। এই বাক্যটা দেখো, রিড দ্য বুক, বইটা পড়ো, এই বাক্যে তোকে বইটা পড়া একটা আদেশ করা হচ্ছে, তাই না? এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। এর মধ্যে আমরা যদি সাবজেক্ট এবং ভার্বকে খুঁজতে চাই, আমি আগের ক্লাসে কি বলেছিলাম যে একটা ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট থাকে এবং সাবজেক্টটা কি হিডেন থাকে। এখানে দেখো যখন বলছি রিড দ্য বুক, বইটা পড়ো, ইউ রিড দ্য বুক, ইউ রিড দ্য বুক, এই যে ইউ সাবজেক্টটা কিন্তু এখানে হিডেন থাকছে, তাই না? আমরা কি জানি, যখন ইম্পারেটিভ সেন্টেন্সের বিষয়টা চলে আসবে তখন সাবজেক্টটা কিন্তু হিডেন থাকে। রিড দ্য বুক, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, ডু নট রান ইন দ্য সান। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে দেখো সাবজেক্টটা কিন্তু হিডেন হয়ে আছে, কিন্তু সাবজেক্টটা আছে কিন্তু সেটা হিডেন হয়ে আছে। তাহলে এই বাক্যে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে দেখো সাবজেক্ট আমরা কি পেয়ে যাচ্ছি, এখানে সাবজেক্টটা ইউ, ভার্ব কি দেখো রিড ভার্ব, এখানে আমরা সাবজেক্ট পেয়ে যাচ্ছি এবং কি ভার্ব। তাহলে একটা ইম্পারেটিভ সেন্টেন্স সেটা অবশ্যই কি হবে, সিম্পল সেন্টেন্স। ডিয়ার স্টুডেন্টস, আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। আজকের রিলেশন তোমরা যেটা জানলে, আমি একটু রিভিউ করে আবার বলছি। তাহলে সিম্পল সেন্টেন্স বলতে কি বোঝানো হয়, যে বাক্যের মধ্যে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ভার্ব থাকবে এবং যেটা একটা কমপ্লিট মিনিং বা সেন্স প্রদান করবে, তাকে আমরা কি সিম্পল সেন্টেন্স বলবো। অর্থাৎ সিম্পল সেন্টেন্স কি হচ্ছে, সিম্পল সেন্টেন্স ইজ এ কাইন্ড অফ মেন ক্লজ, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যে ক্লজটা কি অন্য কোনো ক্লজের উপরে ডিপেন্ডেন্ট হবে না। আমরা কি জানি, একটা মেন ক্লজের মধ্যে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকে, প্রত্যেকটা মেন ক্লজ কিন্তু একটা সিম্পল সেন্টেন্স। আমরা সহজেই বলতে পারি প্রত্যেকটা মেন ক্লজ কিন্তু একটা সিম্পল সেন্টেন্স, তাই না? তাহলে আর কি আমরা আর কি দেখেছি, যে সিম্পল সেন্টেন্স শুধু অ্যাসার্টিভ সেন্টেন্স নয়, কোন ইন্টারোগেটিভ সেন্টেন্সও সিম্পল সেন্টেন্স হতে পারে, এক্সক্লেমেটরি সেন্টেন্স সিম্পল সেন্টেন্স হতে পারে, আর কি ইম্পারেটিভ সেন্টেন্স এটাও সিম্পল সেন্টেন্স হতে পারে। আর কি সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচারটা কি হয়, এসভিও, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই আকারে কিন্তু লেখা হয়। এবং সিম্পল সেন্টেন্সের মধ্যে কি কম্পাউন্ড সাবজেক্ট থাকতে পারে, একাধিক সাবজেক্ট থাকতে পারে, কম্পাউন্ড প্রেডিকেটও থাকতে পারে, কিন্তু মূল বিষয়টা কি থাকবে, সে বাক্যটার মধ্যে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ভার্ব থাকবে এবং সেটা একটা কমপ্লিট সেন্স প্রদান করবে, তখন তাকে আমরা কি বলবো, সিম্পল সেন্টেন্স। তাহলে ডিয়ার অডিয়েন্স, ডিয়ার স্টুডেন্টস, আজকের এই লেসনের ব্যাপারে যদি তোমাদের কোনো প্রশ্ন করার থাকে তোমরা অবশ্যই আমার কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে, আমি যথাসময়ে আমি রিপ্লাই করব। এবং একটা কথা বলছি, তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে। তোমরা নিজেরা তোমাদের দৈনন্দিন জীবনে নানা রকম সিম্পল সেন্টেন্স বলে থাকো, সেগুলোকে নিজে নোটবুকে নোট ডাউন করবে এবং সেখানে সাবজেক্ট ভার্ব এগুলোকে আইডেন্টিফাই করবে, তাই না? তাহলে আবারও বলছি, যারা আমার এই চ্যানেলে নতুন আছো তোমরা কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো, এ লট অফ থ্যাঙ্কস টু অল অফ দেম। আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত থাক, আবার নেক্সট ক্লাসে অবশ্যই দেখা হচ্ছে, নতুন একটা বিষয় নিয়ে আলোচনা হবে। So that's all from the Knowledge Hub Pro.